أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কাছে এবং দূরের যে যেখান থেকে আমাকে দেখছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। অনেকদিন পরে আসলাম। মাঝখানে অনেক বড় একটা বিরতি গেছে, তো আবারও আসলাম। আমি যে কয়টা ভিডিও করেছি তা আমি দেখছি যে জনগণ খুব একটা দেখতে চায় না, কারণ শিক্ষণীয় বিষয়ের মধ্যে জনগণের আগ্রহটা কম থাকে। তো মাশাআল্লাহ যারা যে কয়েকজন দেখেছেন, এবং আমি আশা করি যে এটা আস্তে আস্তে প্রচার হবে। এত তাড়াতাড়ি তো আর হবে না, আস্তে 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 হবে, প্রচার হবে ইনশাল্লাহ। একসময় এটা অনেক বড় আকারের মানুষ দেখবে। এবং এর মধ্যে যদি আমি আগেই বলেছি যে 1 লাখ মানুষের মধ্যে যদি 2-1জনও যদি সঠিক রাস্তায় চলে আসে, তাহলে সেও কামিয়াব, তার সঙ্গে আমিও লাভবান হব। যাই কথা না বাড়িয়ে এখন আমি আজকে টোটালি অন্য একটা বিষয়, যে বাংলাদেশ পরিস্থিতির উপরে আমি কিছু কথা বলবো, যে কথাগুলি না বললেই না হয়। হ্যাঁ, তো সেখানে কথাগুলি হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশ একটা ভাঙ্গা সাঁকোর উপরে দাঁড়িয়ে আছে। এক পায়ে একটা ভাঙ্গা সাঁকোর উপর দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে ধপাস করে পড়ে যাবে। 19-20 হলে ধপাস করে সরাসরি পড়ে যাবে খাদের মধ্যে। আচ্ছা, কেন এটা বলতেছি? কারণ সরকার আসছে, স্বৈরাচারী সরকার বিদায় নিছে, নতুন সরকার আসছে, কিন্তু কেন এরকম হবে? আচ্ছা চলুন, আমি যতটুকু পারি আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। হ্যাঁ, স্বৈরাচারী সরকার বিদায় নিছে, এটা ঠিক, কিন্তু নতুন সরকার আসছে, তাও ঠিক, কিন্তু ভিতরে যে মেকানিজম, ওগুলি কিন্তু চেঞ্জ হয় নাই। ওগুলি সবই ঠিক আছে। সরকার গেছে, সরকার আসছে, কিন্তু যারা ভিতরে, যারা আগেও ছিল, তারা এখনও আছে, তারা সে অনুযায়ী কাজ চলতেছে। তো এখন যে কাজগুলি চলতেছে এইভাবে হলে, যে ইউনূস সরকার যে আছে, যারা ভালো মন মানসিকতা নিয়ে আসে দেশটাকে ঠিক করার জন্য, তাদেরকে কেউ কিন্তু হটাবে না। আমি একটা কথা বলে যাই, এটা আপনারা দেখবেন, তাদেরকে কেউ হটাবে না। এমন একটা পরিস্থিতি তৈরি করবে, তারা নিজেরাই সাইডা দিয়ে মা কান্দাবাসি, একটা আছে না যে ভিক্ষা চায় না কুত্তা সামলান, তো ওই অবস্থা হয়ে তারা দৌড়াদৌড়ি করে ভেঙে যাবে। কারণ ওনারা ভদ্র মানুষ, ওনারা তো এই সমস্ত ইতরবাজির সাথে কুলে উঠতে পারবে না। আর ইতরবাজির সাথে, কারণ ডাক্তার ইউনূসের যে একটা টিম সে গঠন করেছে, সেই টিমগুলি একটাও অ্যাক্টিভ না। অ্যাক্টিভ বলতে আমি যেটা বলছি যে তারা দেশ পরিচালনার জন্য উপযোগী না। দেশ পরিচালনা করতে গেলে ওই ধরনের লোক লাগবে, যারা দেশের এক্সপার্ট লোক লাগবে। আপনি যদি অনভিজ্ঞ, যে আপনি যে বাস ড্রাইভার, যদি আপনি যদি হেল্পার যদি উঠাই দেন, বা অনভিজ্ঞ ড্রাইভার, নতুন ড্রাইভার, তাকে যদি উঠাই দেন, সে তো বাস নিয়ে ও জনগণ নিয়ে সে ডাইনামামে খাদের কিনারে বলবে, বর্ণ বাসের সাথে বাড়ি খাওয়াই দিবে। হ্যাঁ, ভয়ে চালাবে। হ্যাঁ, কিন্তু যে এক্সপার্ট, আপনি তাদেরকে না নিয়ে আপনি এই কাজে নামছেন। আর কি পরিস্থিতির মধ্যে আপনি আসছেন, যেটা হলো জ্বলন্ত একটা আগুনের মধ্যে আপনি আসছেন, এটাকে ঠান্ডা করার জন্য, ঠিক করার জন্য। কিন্তু ডাক্তার ইউনূস উনি সম্মানিত এবং শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু আমার মনে হয় না সে এই কাজে খুব একটা সাকসেস হবে।
কারণ তার সাকসেসের পিছনে কেউই নাই। এই যে রাজনৈতিক দলগুলি যারা আছে, বিএনপি, অন্যান্য দলগুলি যারা আছে, তারা বলছে যে আপনার সাথে আমরা আছি। আসলে এটা মুখ দিয়ে উপরের কথা আর কি। তারা চাচ্ছে যে এক্ষুনি নির্বাচন দেন, এক্ষুনি নির্বাচন দিলে আমরা এক্ষুনি স্টার্ট করব, যেহেতু হাসিনা বহুদিন খাইছে, বাকি আমাদের পেটে খিদা আছে, বাকিটা এখন আমরা খাওয়া শুরু করবো। এবং ইতিমধ্যে কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। যেটা আমি বললাম যে আপনার সরকার গেছে, সরকার আসছে, কিন্তু ভিতরেরগুলি পরিবর্তন হয় নাই। এই যে ছাত্রলীগ গেছে, এখন ছাত্রদল আছে, বিএনপি আছে, তাদের সিস্টেম কিন্তু চলতেছে, ওই চাঁদাবাজি চলতেছে, নীরব চাঁদাবাজি চলতেছে, সব কিছু মেকানিজম ওই চলতেছে। তাহলে এটা লাভ হবে কি? আর হলো আপনারা যে বাংলার জনগণ যারা বলতেছেন যে বিএনপি আসুক বা বিএনপি আসবে, আপনারা দেখেন এই যে বিএনপি যা আগে ছিল, তারা কি অত্যাচার করে গেছে, তাদেরও তো এরকম আপনার কি ওই নেতাদের বাড়িতে আপনার হলো রিলিফের টিন, রিলিফের বিস্কুট, হ্যাঁ, ওগুলি পাওয়া গেছে। হ্যাঁ, তা কি তাদের কি ঘোড়ার নাকি এদেরকে খাওয়াইতো আর কি, এই সমস্ত পাওয়া গেছে। তারপর বালিশে টাকা, বালিশ ভর্তি টাকা, তো মানে মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। তো আপনার এই শেখ হাসিনা এত বড় যে একটা আন্দোলন হলো, এত বড় তো একটা ছাত্র আন্দোলন হলো, এত কিছু হইলো, হওয়ার পরে এই শেখ হাসিনাকে বিদায় হইলো, তো লাভটা হলো কি? আপনি তো এখানে তো লাভ বলতে কিছুই না, আপনারা ইউনিট সরকারে আনছেন, বেচারা ভদ্রলোক আসছে, আইসা এখন নিজে ভেসে গেছে। সে না এদিক করতে পারছে, না ওদিক করতে পারছে। এখন দেখা যাবে যে সে মাঝপথে ফালাইছে, সে বলে যে ভাই আমি ভাগি, আমি যা আছে আগে শান্তিতে একটু ঘুমাইতাম, আর এখন আইসে আমার হার্টের প্রেশার বেড়ে গেছে, শান্তিতে ঘুমাইতে পারি না, আপনাদেরটা আপনারাই চালান, আমি ভাগি। তো এর মধ্যে দেখা যায় যে এই যে দেখেন যে অনলাইনে যে আপনার যে পিনাকি ভাই, তারপরে আমাদের অন্য ভাই যারা আছেন, যারা কথা বলেন, হ্যাঁ, কিন্তু একটা জিনিস আপনার কি, আপনি কথা বলতে কিন্তু এটা সহজ, চামড়ার মুক্ত, বলা যায় কিন্তু, কিন্তু ওই যে আপনি দেখেন যে স্টেডিয়ামে যারা ওই যে খেলে, ফুটবল খেলে, এই দৌড়াদৌড়ি করে এত কষ্ট করে খেলে, হ্যাঁ, তারা যখন নাকি গোল পোস্টের সামনে যে গোলটা দিতে পারে না, তখন কিন্তু দর্শকের গ্যালারি থেকে তাদেরকে গালাগালি দেওয়া হয়, আরে পারলো না, এই যে একটু টোকা দিলে তো গোলটা হয়ে যেত, পারলো না, কি গালাগালি দেওয়া হয়। কিন্তু যে খেলে সে তো বুঝে যে কেন হইল না বা কী আসে বিষয় কতটা খাটনি হয়। কিন্তু যে গ্যালারিতে বসে রয়েছে সে তো মুখ দিয়ে বলে ফেলতেছে। তারা যদি আমার ওই ফিল্ডে নামাই দেন যে নাও বাবা নাও, তুমি দেখা তো একটু গোলটা দিতে পারবে না, সে তো গোলের গড় কাছে যেতে পারবে না। তো বিষয়টা হচ্ছিল এরকম যে আপনারা যারা নাকি কথা বলতেছেন ভাইয়া, তো আপনারা আসেন, আইসা আপনারা দায়িত্ব নেন। এই যে ইউনিট সরকার যে সমস্ত যাদেরকে নিয়োগ দিছেন, তারা এক্সপার্ট না, আর আমি বলবো যে ডাক্তার ইউনূস শুনেন, যারা আমার এই বক্তব্যটা শুনতেছেন ভাইয়েরা, আমি জানি আমি তো ছোটো মানুষ, আমার কথা ওই অত দূর পৌঁছাবে না, কিন্তু যারা শুনতেছেন তারা যদি কেউ প্রশাসনের লোক হন বা কেউ কাছাকাছি হন, তারা আমার এই বক্তব্যগুলি কোট করে আপনার ডক্টর ইউনূসের কাছে পৌঁছাই দেন। আমি বিভিন্ন ওই যে পিনাকি ভাই বা আমাদের অন্য ভাইদের কাছে, তাদের কাছে পৌঁছাই দেন যে আসেন, দেশে আসেন, দেশের হালটা ধরেন, আপনি একটা শক্তিশালী টিম তৈরি করেন যারা চালাইতে পারবে, হ্যাঁ, চালাই ঠিকঠাক করে, বাস আপনারা আবার আগের মতো যার জায়গায় চলে যান যদি আপনাদের ইয়া হয়। তো আমি এখানে কয়েকটা পয়েন্ট কোট করছি, আমি আপনাদেরকে বলে যাই, কারণ কি পাবলিক আবার বেশি বড় হলে পাবলিক শুনতে চায় না, দেখতে চায় না, আর আমার এখানে তো ওরকম থ্রিল নাই, হ্যাঁ, যে এই জিনিসটা শুনে মজা লাগবে বা কিছু একটা হবে আর কি, ওইরকম তো ইয়া নাই। যাই হোক, তারপর আমি কিছু একটা আমি বলে যাই আর কি। তো বলার মধ্যে দেখেন এখানে কয়েকটা ভুল আছে, যেটা আমি তো সাধারণ পাবলিক, আমার চোখে আমার এটা ধরা গেছে। ডাক্তার ইউনূস ক্ষমতায় আসেন, আইসে এই যে সংবিধান, তো সে পুরানো রেলগাড়ি, আপনার সে পুরানো ভাঙা রেলগাড়ির উপরে আপনি উঠে বসে রয়েছেন,
সেটা তো আপনি তো ঠিক করতেছেন না। আপনি এসে আপনি প্রথমেই বলতে পারতেন যে সংবিধান বাদ, এই সংবিধান চলবে না, সংবিধান শেষ, নতুন সংবিধান তৈরি হবে, নতুন সংবিধান দিয়ে দেশ চলবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে প্রেসিডেন্ট চাপ্পু, তাকে পদত্যাগ করাইতেন, তাকে পদত্যাগ করে তাকে আপনার অ্যারেস্ট করে প্রথম থানা হাজতে রাখতেন, পরবর্তীতে তাকে মামলা দিয়ে ঢুকাইতেন। কারণ আমি একটু বলে নিই, সে ছিল একটা দেশের অভিভাবক, প্রেসিডেন্ট। সে থাকা অবস্থায় এত খুন খারাপি হলো, এত মারামারি হলো, কিন্তু সে কিছু প্রতিবাদ করে নাই। এখন আপনারা বলতে পারেন তার তো কোনো পাওয়ার নাই, সে প্রতিবাদ করলে কিছু হতো না। সে বলতো যে এটা কেন করতেছো, এটা হইতে পারে না, এটা হবে না, তোমরা যখন কথা মানো না, আমি পদত্যাগ করলাম, আমি তোমার সাথে নাই, এটা বলে সে যেত। কিন্তু সে তার ওই যে মিষ্টি খাওয়ার লোভে সে এই ক্ষমতার মধ্যে বসে রয়েছে। সুতরাং আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে তাকে কান ধরে টেনে আপনি নামাইয়া শুধু না, তাকে সরাসরি আপনি জেলে ঢোকান, পরবর্তীতে মামলা দিয়ে তাকে, এগুলি সমস্ত ফাঁসির আসামি। আর সেকেন্ড কথা হলো, আপনি সংবিধান চেঞ্জ, এই সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। সংবিধান আপনি চেঞ্জ করেন, সংবিধান, আপনি তো মুসলমান তাই না? আপনি যদি ভেজালা মুসলমান হন তাহলে সেটা অন্য কথা। আপনি যদি বলেন যে না আমি ওই এই কামাল আতাতুর্ক যে টার্কি, তার মতো আমি ওইরকম হইতে চাই, সে তো ভেজাইলা ছিল, সে ইসলাম সব বন্ধ করে দিয়েছিল। যদি আপনি যদি ওইরকম হন তাহলে হলো সেটা অন্য কথা। আর আপনি যদি বলেন যে না আমি প্রকৃত মুসলমান, আমি মুসলমান হব, সুতরাং মুসলমান যদি হন তাহলে দেশ চলবে কোরআনের আইন দিয়ে। ওই কোরআনের আপনার সংবিধান, ওইটাকে আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেন, দেখুন সবই তো ঠিক আছে। এই সংবিধানগুলো একটু করা, মানুষ তো করা সংবিধানটা নিতে চায় না। সুতরাং এটা অ্যাপ্লাই করার দায়িত্ব তো আপনার। সেটা আমি বলবো যে কোরআন হবে সংবিধান, কোরআন দিয়ে দেশ চলবে, সোজা কথা। আপনি তো আর মৌলবী মুন্সি না। মৌলবীরা শুধু সারা জীবন খ্যাটখ্যাট করে গেছে যে কোরআন দিয়ে চলবে, কোরআন দিয়ে চলবে, কোরআন দিয়ে চলবে। কিন্তু তাদের কথা কেউ শোনে না বা তাদেরকে পাত্তাও দেয় না। কিন্তু আপনি তো ধরুন ওই ধরনের লোকটা, আপনি তো নোবেল বিজয়ী। আপনি যদি বলেন যে না কোরআন দিয়ে দেশ চলবে, তাহলে সবাই কিন্তু অন্যভাবে অ্যাকসেপ্ট করবে যে না, সে তো আর মৌলবী মুন্সি না, কিন্তু সে নিজেই বলতেছে যে কোরআন দিয়ে দেশ চলবে। সেটা হলো আমার দাবি এবং এই বাংলাদেশের দাবি। আমার কথাগুলো আপনি কাইন্ডলি একটু কোট করবেন, করে প্রশাসন মানে কি ডক্টর ইউনূসের কাছে সরাসরি দিবেন। আর যারা শুনতেছেন তারা হয়তো আমার এই কথাগুলি কোট করে বিভিন্ন জায়গায় দিতে পারেন আর কি, যেটা সময়োপযোগী মতো আছে। সেকেন্ড কথা হলো এই যে ভারত, আমাদের মেন বন্ধু হলো ভারত রাষ্ট্র, চারিদিকে ভারত। এটা তো হাসিনা বলতেছে, আগেও সবাই বলে আসছে যে এটা হলো ভারত হলো আমাদের বন্ধু রাষ্ট্র। তো ভারত তো আমাদের বন্ধু, তো বন্ধুই, এমন বন্ধু যে বন্ধুর কাছে আপনি যদি একটা কলার বিচিও দেন সেটাও থাকবে না, সেটাও সে খেয়ে ফেলবে, হয়ে আপনারা চোর বানাই দিবে, এমন বন্ধু। সুতরাং এই বন্ধুর থেকে একটু সাবধানে থাকা ভালো। বন্ধু ঠিক আছে, ভারত আমাদের বন্ধু ঠিক আছে, কিন্তু তার থেকে আমরা সাবধানে থাকবো। প্রয়োজনে তাকে 2টা চট থাপড় দিয়ে দেবো, বন্ধু দেওয়া যায়। তো আমরা ছোট হলে আপনার আছে না, এই ছোটো মরিচের ঝাল বেশি থাকে, চাট 2টা মারা দিলেই বাস ঠান্ডা, বড় বাবা ঠান্ডা। তো সুতরাং আপনি ক্ষমতায় আসছেন কেন, এখনও ভারতীয় চ্যানেল বাংলাদেশে চলতেছে? এটা হলো আমার প্রশ্ন। কেন ভারতীয় সমস্ত ল্যাংটা চ্যানেল, উল্টাপাল্টা চ্যানেল বাংলাদেশে চলতেছে? সমস্ত চ্যানেল, ভারতীয় চ্যানেল সব বন্ধ করেন।
এখানে বাংলাদেশের চ্যানেল চলবে, একটা ভারতীয় চ্যানেল চলবে না। ভারতীয় মোবাইল নেটওয়ার্ক রবে, এটাকে বন্ধ করেন। আপনার যত ক্ষতি হোক, এটা দিয়ে আপনার বাংলাদেশের সমস্ত ইনফরমেশন চলে যাচ্ছে, বাংলাদেশের টাকা যাচ্ছে, অর্থনীতি যাচ্ছে, ইনফরমেশন চলে যাচ্ছে, এটা বন্ধ করেন। এইগুলো তো কেউ বলতেছে না। আপনাকে এই সমস্ত ছিদ্রগুলি বন্ধ করতে হবে আপনাকে। তারপর এই তো 15 মিনিট হয়ে গেছে, মানুষ কি শুনবে? মানুষ তো শুনতে চায় না। তারপর আমি যাই হোক, আমি আর একটু কিছু বলি, বাকিটা আবার পরে বলবো। প্রথমে আপনার উচিত ছিল পুলিশ বাহিনী ঠিক করা। পুলিশের এই যে পুলিশ হচ্ছে, পুলিশ তো বাংলাদেশে সে প্রথম থেকেই পুলিশদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তোমরা রাস্তার মধ্যে সাদাবাজি করে চলবা। এই দুই পক্ষের থেকে টাকা খাইবা, তোমরা এইভাবে চলবা, এইভাবে পুলিশদেরকে রাখা হয়েছে। তো পুলিশ ওইভাবে চলতে চলতে আপনার হলো যুগের পর যুগ তারা ওই একটা কেন্দ্রিক হয়ে গেছে। তো পুলিশ মানে তারা বোঝে যে আমরা ঘুষ দিয়ে নিয়োগ নিব এবং ঘুষ দিয়ে নিয়োগ দিব, তারপরে টাকাটা উঠাবো, রাস্তার থেকে বিভিন্ন কেস কামারি মামলা থেকে মানুষদেরকে মাইরা ধরে, মানে এটা হলো পুলিশের নিয়ম। তো আপনার সেই নিয়মটাকে ভেঙে পুলিশ বাহিনীকে ঠিক করেন। পুলিশের যারা সৎ এবং যোগ্য লোক আছে,